হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ ইংলিশের অবভিয়াসলি, তো তাদের সিলেবাসের যে একটা কবিতা রয়েছে, মানে সেকেন্ড কবিতাটা, একটা সনেট এডমান্ড স্পেন্সারের লেখা, সেটা হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড। এই যে কবিতাটা, সনেটটা, এই সনেটটার যে রেটোরিক্সগুলো বা ফিগার্স অফ স্পিচগুলো সেইগুলো নিয়ে আলোচনা করতে বসেছি। তো ওই লাইন বাই লাইন মোটামুটিভাবে দেওয়ার চেষ্টা করছি। অবভিয়াসলি এটা লাইন বাই লাইন এরকমভাবে তো হয় না। ধরে নাও দুটো বা তিনটা লাইন বা চারটে লাইন একসাথে দিয়ে দেওয়া হলো, দিয়ে তার মধ্যেকার যে ফিগার্স অফ স্পিচ সেইগুলো জিজ্ঞেস করতে চাওয়া হয়। তো আমি সেইটা করিনি, মোটামুটিভাবে লাইন বাই লাইন অ্যানালিসিস করবার সাথে সাথে গোটাটাই তোমরা কিন্তু বুঝে যাবে মোটামুটিভাবে কী আছে। এইখানটায় দেখো, এই কবিতাতে সাধারণত সবথেকে বেশি যেটা থাকে যে কোনো পোয়েমসের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে এনজাম্পমেন্টের খুব ভালো উদাহরণ থাকে। মানে এনজাম্পমেন্ট মানে জানোই, বেশিরভাগ কবিতার ক্ষেত্রেই থাকে, মানে লেখক ইচ্ছাকৃতভাবে কিছু কিছু জায়গা স্কিপ করে যান। সে রিদম বাড়ানোর জন্য হতে পারে, এমফাসাইজের জন্য হতে পারে, অথবা একটা সাসপেন্স তৈরি করবার জন্য, সমস্ত কিছু কিন্তু এগুলোর মধ্যে পড়ছে। এছাড়া যেটা দেখতে পাওয়া যায় সেটা ইমেজারি দেখতে পাওয়া যায়, মেটাফার, প্রচুর পরিমাণে মেটাফার এবং এক্সটেন্ডেড মেটাফার। এক্সটেন্ডেড মেটাফার জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো, তবু বলে দিই যে মেটাফারটা গোটাটা কবিতা জুড়ে যখন থাকে, একটা ইমপ্লয়েড ওয়েতে একটা সিমিলি বলা যায়, ইমপ্লয়েড সিমিলি বা একটা লাইকনেস, একটা তুলনা ইমপ্লয়েড ওয়েতে, সেটাই হচ্ছে গিয়ে মেটাফার। এবং সেটা যখন গোটা কবিতা জুড়ে থাকে সেইটা হচ্ছে গিয়ে এক্সটেন্ডেড মেটাফার। এই কবিতার ক্ষেত্রেও কিন্তু এক্সটেন্ডেড মেটাফারটা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া পার্সনিফিকেশনের খুব ব্যবহার দেখতে পাওয়া যায়, অ্যালিটারেশন থাকে ব্যবহার। তো চলো তাহলে এইখানে এই কবিতাতে কী কী রয়েছে সেইগুলো দেখে নেওয়া যায়। সর্বপ্রথম যেটা প্রথম লাইনটা, ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড। এইখানটায় স্ট্র্যান্ড বলতে ওই বিচটা, যেটা সমুদ্র সৈকত, বেলাভূমি, সেখানটায় তিনি তার নামটা লিখছেন। এখানে এই যে স্ট্র্যান্ড, এটা কিন্তু একটা সিম্বল হিসেবে, এটা তো একটা, তো প্রথমে দেখো লিখেই দিয়েছি এখানটায়। প্রথমে হচ্ছে ইমেজারি, এটা একটা ইমেজারি, মানে যেহেতু ওই আমি একটা নাম লিখছি, তার মানে কি সাথে সাথেই আমাদের মাথাতে কিন্তু একটা ইমেজ চলে আসছে যে সমুদ্রের ধারে বসে কোনো একজন লাভার, সে তার বিলাভেডের জন্য সমুদ্রের সৈকতে বালির মধ্যে নাম লিখছে। তো এইটা একটা ইমেজ, যেহেতু সেই জন্য একটা ইমেজারির ব্যবহার আমরা বলতে পারি। এছাড়া এই যে স্ট্র্যান্ডটা, সেই স্ট্র্যান্ডটা কিন্তু এখানে কি রিপ্রেজেন্ট করছে দেখো, লিখেই দিয়েছি, মোর্টালিটি অ্যান্ড ইমপারমানেন্স, মানে আমাদের যে মরণশীলতা সেই ব্যাপারটাকে কিন্তু এখানটায়, মানে সময়ের মধ্যে বলতে পারি, বা এই যে আমি নাম লিখছি কোনো কিছু একটা পার্থিব জিনিসের মধ্যে, যখন তখন পার্থিব জিনিস মানে ম্যাটেরিয়াল জিনিস, মানে সেটা নষ্ট হবেই, নশ্বর। ঠিক তেমনভাবে এই স্ট্র্যান্ডের মধ্যে নামটাও কিন্তু তার সাথে সাথে নশ্বর, সেটাই বোঝানো হচ্ছে এইখানটায়। তারপরে সেকেন্ড লাইনে, বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে, এখানটাই হচ্ছে গিয়ে ওয়েভসকে পার্সনিফাই করা হচ্ছে, কারণ আমরা ওয়াশ করতে পারি কে মানুষেরা, এবার অবভিয়াসলি সমুদ্র আমরা বলতেই পারি ওয়াশ করতে পারি, কিন্তু ওয়েভকে এখানটায় এটা একটা মানে পার্সোনাল ট্রেড বলতে পারি, একটা হিউম্যানি ট্রেড বলতে পারি, সেই জন্য ওয়েভসটাকে এখানটায় কিন্তু পার্সনিফাই করা হচ্ছে আমরা বলতে পারি। এছাড়া ডাব্লিউ কথাটা দেখো, এই যে ওয়েভস ওয়াশড অ্যাওয়ে, এই কথাগুলো কিন্তু অ্যালিটারেশন আমরা বলতে পারি, এখানটায় অ্যালিটারেশন ইউজ করা হয়েছে। আর কি না সিম্বলিজম, যে ওয়েভটা কিসের ওয়েভ, দ্য টাইম অ্যান্ড ফেড, যেটা টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান বলা হয়, পরেও একটা লাইন পড়বো আমরা টাইড বলে, সেটা যেমন ডিস্ট্রাকটিভ ওয়েতে একটা। ও আচ্ছা, এখান থেকে একটা কোয়েশ্চেন বলো দেখি, এই যে ওয়েভসটা, এই ওয়েভসটা হচ্ছে গিয়ে কিসের ইন্ডিকেট করছে, মানে এই কী সিম্বলাইজ করছে সেটা বলো। তারপরে আগেইন আই রোট ইট উইথ আ সেকেন্ড হ্যান্ড, এখানটায় সেকেন্ড হ্যান্ড বুঝতেই পারছো, দ্বিতীয় হাত, মানে প্রথমে ডান হাত দিয়ে করলো পরে বা হাত, না সেটা না, এটা অ্যানাদার অ্যাটেম্প্ট, মানে সেকেন্ড অ্যাটেম্প্ট যেটা সেইটা সেটার জন্য সেটা একটা মেটাফার, সরি। তারপরে রয়েছে রিপিটেশন, ওই যে প্রথম আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড, তারপরে আগেইন আই রোট ইট ইন আ সেকেন্ড, মানে কি দ্বিতীয়বার তিনি বললেন, তার মানে এটা ইকো করলেন খানিকটা, তার মানে রিপিটিশন হলো কথাটার, ঠিক আছে, একটা থিমটার। তারপরে বাট কেম দ্য টাইড অ্যান্ড, এই যে টাইডের কথা বললাম, এখানে টাইড কি ইন্ডিকেট করছে সেটা বলো, কোয়েশ্চেন রইল এটা তোমাদের জন্য। টাইড অ্যান্ড মেড মাই পেইনস হিজ স্প্রে, এই যে পেইনস হিজ স্প্রে, পিপি বা এস সাউন্ডটা আছে দেখো, অ্যান্ড কেম দ্য টাইড অ্যান্ড মেড মাই পেইনস স্প্রে, দেখো এস একটা সাউন্ডের ইয়ে আসছে, এস সাউন্ডটা, সেই জিনিসটাও কিন্তু রয়েছে। পি যেমন রয়েছে এখানটায়, পিকে তো আমরা দেখতেই পাচ্ছি কথাটা, আর তাছাড়া এস সাউন্ডটারও কিন্তু একটা হচ্ছে অ্যালিটারেশন আমরা বলতে পারি, ঠিক আছে। তারপরে পার্সনিফিকেশন, টাইড, এখানে টাইডকে পার্সনিফাই করা হয়েছে, সে শিকার করছে, শিকার তো মানুষ করতে পারে, জন্তু জানোয়ার করতে পারে, সময় বা স্রোত যেটা টাইড, সে তো আর করতে পারে না, কিন্তু সে আমার যে পেইন্সগুলোকে, আমার ব্যথাগুলোকে, সেইগুলোকে স্বীকার করছে, তো সেটা আমরা বলতে পারি সেই অর্থে পার্সনিফিকেশন। তারপরে কি রয়েছে মেটাফার, তো টাইড কি বলেছে লিখেই দিয়েছি দেখো, দ্য টাইড কনজিউমিং হিজ এফার্টস, তো এখানটায়
টাইম অ্যান্ড টাইড যে সে কী করে আমাদের যে মানুষের যে সমস্ত কিছু সে সমস্ত কিছু গ্রাস করে, সেটা এখানটায় ঘটছে, সেই জন্য এটা একটা মেটাফার। তারপরে ভেইন ম্যান, এটা অ্যাপোস্ট্রফ, সরাসরি ও লর্ড বা এরকম করে যখন কাউকে নির্দেশ করা হয় তখন তো সেটা কি হয়, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফ হয়। এখানটায় ভেইন ম্যান, ওই তার লাভারকে তিনি বলছেন, গার্লফ্রেন্ডটা সে তার লাভারকে বলছে যে ভেইন ম্যান, ওই ফালতু, ফুলিশ, তুমি একেবারে ফুলিশ, বোকা। সেইড শি, দ্য ডোয়েস্ট ইন ভেইন অ্যাসে, এখানটাই অ্যাপোস্ট্রফ এটা বললাম। আজ এছাড়া হচ্ছে গিয়ে ভেইন আর ভেইন এসে, যেটা অ্যাসে এই ব্যাপারটা, এ আই সাউন্ডটা সেটা রিপিটেশন হচ্ছে, আর ভেইন কথাটা তো দুবার আসছেই। আর অ্যালিটারেশন, এখানে এ আই সাউন্ডটার অ্যালিটারেশন হচ্ছে, অ্যাসে, ভেইন, ওইভাবে দেখতে গেলে। তারপরে 6 নম্বরে রয়েছে আ মোর্টাল থিং সো টু ইমর্টালাইজ। মোর্টাল আর ইমর্টালাইজ দুটো অপোজিং আইডিয়া, সেটাকে একসাথে জাক্সটাপোজ করা হয়েছে, সেই জন্য সেটা একটা অ্যান্টিথেসিস আমরা বলতে পারি। এছাড়া প্যারাডক্স, যে ট্রাইং টু মেক সামথিং মোর্টাল ইটার্নাল, যেটা মরণশীল সেটাকে ইটার্নাল করতে চাওয়া, সেটা প্যারাডক্স, পুরোপুরি কন্ট্রাস্টিং আইডিয়াস। আর অ্যালিটারেশন, মর্টাল আর ইমর্টালাইজ এই কথাটার মধ্যে তো বুঝতেই পারছো, এটা বেশি অ্যালিটারেশন জিনিসটাকে খুব একটা বলার দরকার পড়ে না, মোটামুটি আমরা সবাই বুঝতে পারি সেটা। তারপরে ফর আই মাইসেলফ শ্যাল লাইক টু দিস ডিকে, লাইক মানে সিমিলি বোঝা যাচ্ছে, লাইকনেস রয়েছে, এই যে লাইক টু দিস ডিকে কম্পেয়ার করা হচ্ছে সরাসরি এক অর্থে, সেই জন্য একটা সিমিলি। এছাড়া সিম্বলিজম, এখানে কি না, সে নিজেকে যে ইমপারমানেন্সের সাথে, মানে সে যে মরণশীল সেটার সাথে কিন্তু ন্যাচারাল যে ডিকে সেটার সাথে কিন্তু সে কম্পেয়ার করছে নিজেকে। তারপরে অ্যান্ড ইক মাই নেম, ইক মিনস অলসো, অলসো মাই নেম বি ওয়াইপড আউট লাইকওয়াইজ, এখানটায় ওয়াইপড আর লাইকওয়াইজ ডাব্লু কথাটার ইয়ে রয়েছে, অ্যালিটারেট করছে। তারপরে পার্সনিফিকেশন রয়েছে, যে আমার নামটাকে মুছে দেওয়া হবে, মুছে দেবে কেউ একজন, কে না টাইম, অল পাওয়ারফুল টাইম এসে মুছে দিয়ে যাবে, সেই জন্য পার্সনিফাই হচ্ছে। তারপরে নট সো কোট আই লেট বেসার থিংস ডিভাইস, এখানে মেটাফার, বেসার থিংস বলতে যে সমস্ত জিনিসগুলো তাদের যে লাভটা, সেই লাভটাকে ইমর্টালাইজ হতে বাধা দিচ্ছে, বা বলতে পারি তাদের যে লাভ, ভালোবাসাটা, সেই ভালোবাসাটার মধ্যে যে সমস্ত ট্রিভিয়ালনেস রয়েছে বা যে সমস্ত ইমপিউরিটিস রয়েছে, সেইটাকে বেসার থিংস বলা হয়। যেমন আমরা বলতেই পারি তাদের দেহ, আমাদের যে দেহ, শরীরটা, সেটা কিন্তু বেসার থিংস, মানে শুনতে খারাপ লাগলেও যে তখনকার রেনেসার ইয়েতে যে প্লেটনিক আইডিয়া, প্লেটনিক লাভ, যেটা যে শরীরের ঊর্ধ্বে উঠে দেহ যে প্রেম, সেই প্রেম থাকবে না, সেখানে কামুকতা থাকবে না, এরকম বলতে পারি। তো সেই অর্থে হচ্ছে গিয়ে বেসার থিংস বলা হচ্ছে। তো বেসার থিংস সেই জন্য একটা সিমিলির তুলনা, মেটাফরের তুলনা আমরা বলতেই পারি, ঠিক আছে। যে কমন পিপল আর ফ্লিটিং থিংস, বা এখানটা আরও একটু লিখতে হতো, যেটা বললাম যে আমাদের লাইফের যে সমস্ত ট্রিভিয়াল থিংসগুলো সেইগুলোকে বেসার থিংস বলা হচ্ছে, যেগুলো হিন্ড্রেন্স হিসেবে কাজ করে, ঠিক আছে। তারপরে টু ডাই ইন ডাস্ট, এই যে ডিডি, ডাই ইন ডাস্ট, বোঝা যাচ্ছে অ্যালিটারেশন। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, তো ডাই ইন ডাস্ট আর লিভ বাই ফেম, এখানটায় আবার দুখানা ইয়ে রয়েছে, অ্যান্টিথেসিসের উদাহরণ, দুখানা কন্ট্রাস্টিং আইডিয়াকে একসঙ্গে বসানো হয়েছে। এছাড়া মেটাফার, ডাস্ট বুঝতেই পারছো, এটা হচ্ছে গিয়ে ধুলো, মানে আমাদের যে পঞ্চভূতের একটা মিন করছে সেইটাকে, সেই জন্য। তারপরে এই যে বিবলিক্যাল ইকো লিখেই রেখেছি, ডাস্ট টু ডাস্ট, এই ব্যাপারটা। আর অ্যালিউশন স্বাভাবিকভাবে একটা ক্রিশ্চিয়ান আইডিয়া, কি না, হোয়াট ইজ ম্যান, ম্যান ইজ বাট হ্যান্ডফুল অফ ডাস্ট, আমরা কি না, মানুষ হচ্ছে কি এক মুঠো ধুলো, তাছাড়া কিছু না, এটা একটা বিবলিক্যাল আইডিয়া, সেই জন্য এটা একটা অ্যালিউশন আমরা বলতে পারি, ঠিক আছে। যদি কোথাও কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, বুঝলে। তারপরে মাই ভার্স ইউর ভার্চুজ রেয়ার শ্যাল ইটারনাইজ, তার মানে কি, ভার্স, ভার্চুজ, আবার অ্যালিটারেশন, হাইপারবোল করা হয়েছে, কি না, দ্য পোয়েট্রিজ অ্যাবিলিটি, মানে কবিতা মানুষকে ইটারনালাইজ করতে পারে, যেটা ইটারনাইজ করতে পারে, সেই যে আইডিয়াটা, সেটাকে হাইপারবোল, এক্সেজারেট করা হয়েছে, বোঝাই যাচ্ছে। পার্সনিফাই করা হয়েছে, পার্সনিফিকেশনের ব্যবহার রয়েছে, যে কবিতার লাইন, মানুষ বা ভগবান সে মানুষকে অমরত্ব দান করছে, সেটা আলাদা ব্যাপার। এখানটায় কী করা হচ্ছে, বলছে যে না, কবিতায় যেন মানে কবিতার এমন গুণ, ভার্চু রয়েছে যে মানুষকে ইয়ে করে দিচ্ছে, হচ্ছে গিয়ে ইটারনালাইজ করে দিচ্ছে, অমর করে রেখে দিচ্ছে। এছাড়া ভার্স হচ্ছে কি ইমর্টালিটির, এখানটায় দ্যোতক আমরা বলতেই পারি, মেটাফার হিসেবে আমরা বলতেই পারি রূপক। তারপরে অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইউর গ্লোরিয়াস নেম, তাহলে এই যে এই লাইনটার সাথে দেখো, তাহলে আগে কি হচ্ছে, মাই ভার্স ইউর ভার্চুজ রেয়ার শ্যাল ইটারনাইজ অ্যান্ড ইন দ্য হেভেন রাইট ইউর গ্লোরিয়াস নেম, তাহলে আমার কবিতায় কিন্তু তোমার নামটা লিখছে,
তার মানে স্বাভাবিকভাবে পার্সনিফাই কিন্তু হচ্ছে, এই দুটো লাইন ধরনেও দিয়ে দিল, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে পার্সনিফিকেশনের খুব সুন্দর ব্যবহার রয়েছে। এছাড়া হেভেন এখানটাই সিম্বলিজম, কিসের সিম্বলিজম লিখেছি দেখো, হচ্ছে গিয়ে পারমানেন্সের প্রতীক, সেখানটায় যে আমার নামটা সব দিনের জন্য অমর হয়ে যাবে। তারপরে মেটাফার রয়েছে, আগের লাইনেই বললাম যে ইটার্নালাইজেশনের ব্যাপারটা সেটা রয়েছে, আর ইমেজারি একটা খুব সুন্দর, সে যে লিখছে নামটা সেরকম একটা ইমেজারি আমাদের সামনে তুলে ধরা হলো। তারপরে হোয়েন অ্যাজ ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, হাইপারবোল, ডেথ সব কিছুকে কিন্তু শেষ করতে পারে না। আমরা নিজেরাই দেখলাম, কবি বলছেন, কবি যে কবিতা বা ভার্স সেটা সমস্ত কিছুকে ছাপিয়ে যায়, তাহলে কেমন করে ডেথ তাকে সাবডিউ করবে, কারণ সেও তো একটা ওয়ার্ল্ডলি জিনিস, তাই না? তো যাই হোক, এটা হাইপারবোল হলো, খানিকটা এক্সাজারেট করা হলো। পার্সনিফিকেশন, ডেথকে একদম মানে হচ্ছে অমনি পাওয়ারফুল হিসেবে বা অলমাইটি হিসেবে দেখানো হচ্ছে। সিম্বলিজম রয়েছে, ডেথটা ইনএভিটেবল ফেট, সেটা হবেই একদম মানুষের সাথে। তারপর লাইন নাম্বার 14 যেটা আছে, লাইন নাম্বার না অবভিয়াসলি, আওয়ার লাভ শ্যাল লিভ অ্যান্ড লেটার লাইফ রিনিউ, এল কথাটার অ্যালিটারেশন হচ্ছে। তারপরে লাভকে পার্সনিফাই করা হচ্ছে যে সে লাইফকে রিনিউ করবে। লাভ তো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সে আবার কীভাবে রিনিউ করতে পারে কোনো কিছুকে, কিন্তু যাই হোক সেই জন্য পার্সনিফাই করা হচ্ছে, এটা আমরা বলতে পারি। আর প্যারাডক্স, যে আমরা মরে গেলেও আমাদের ভালোবাসাটা রিনিউ করতে থাকবে জীবনকে, সেটা একটা প্যারাডক্সিক্যাল আইডিয়া। তারপরে মাই নেম বি গ্রেভেন অন দ্য হেভেন্স ব্রাস, এখানে ব্রাস বলতে ওই হচ্ছে গিয়ে পার্মানেন্সের কথাই ব্যবহার করা হয়েছে, সেই জন্য যেখানে আমার নাম লেখা হবে সেই জন্য একটা মেটাফার। আর সিম্বলিজম, সেটা হচ্ছে গিয়ে লাস্টিং মেমোরি হিসেবে কাজ করছে। তো এইটাই ছিল আজকের এতটুকুটাই। এরপরে যে কবিতাটা রয়েছে সেটার নিয়ে হাজির হব। আর হচ্ছে ওই লাভিং ইন ট্রুথ যে কবিতাটা, সেই কবিতার রেটোরিক্যাল অ্যানালিসিস, সেটা কিন্তু অনেক দিন আগে আমি দিয়ে দিয়েছি, মানে প্রায় 4 বছর আগে ওটা করা হয়ে গিয়েছে, তোমরা দেখে নিও পারলে। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন ভিডিওর জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও, নইলে আমি কিন্তু বানাবো না, ফালতু বানিয়ে আমি কী করব। তো যাই হোক, সকলে ভালো থেকো। আজকের ভিডিওটা এত দূর অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।